আসসালামু আলাইকুম। এরই মধ্যে আধিরও ফোনটা রেখে ঠিকঠাক হয়ে শুয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই তার কার্যক্রমে তৃতিকা চমকে ওঠে। হঠাৎই সে টের পায় তার পিঠটা কারো শক্তপোক্ত বলিষ্ঠ বক্ষদেশের সাথে লেগে গিয়েছে। একই সাথে এক বলিষ্ঠ হাত এসে তার গলার নিচ বেয়ে বালিশের পরিবর্তে গালের পাশে ঠেকেছে। নিমিষেই তৃতিকা বিস্ময়ে নড়চড় করতে নেবে, তার পূর্বেই আধিরের আর এক হাত গিয়ে তার কোমরের পাশে ঠেকে। নিমিষেই তৃতিকা আধিরের মাঝে আবদ্ধ হয়ে যায়। সে কিঞ্চিৎ ঢোক গেলে তৎক্ষণাৎ ঘুরে আধিরের দিকে ফিরে তাকায়। দুজনের দূরত্ব এতই ক্ষীণ হয়ে এসেছে যে একে অপরের নিঃশ্বাস মুখে আছড়ে পড়ছে। তৃতিকার হৃদস্পন্দনের গতি তীব্রভাবে বেড়ে গিয়েছে। সে আধিরের চোখে চোখ মিলিয়ে কাঁপা কাঁপা অধরে কিছু বলার জন্য উদ্বিগ্ন হতেই আধির তাকে কোনো সুযোগ না দিয়ে শীতল গম্ভীর স্বরে চাতকের ন্যায় আওড়ায়, তেতকা আজ রাতটাই আমার তোমাকে চাই। নিমিষেই তৃতিকার শ্বাস প্রশ্বাস যেন থমকে যায়। সে কি বলবে নিজেও জানে না। এরই মধ্যে আধির তার দুপাশে দুহাত ঠেকিয়ে সোজা তার উপরে চড়ে। দুজনের উষ্ণ শরীরের তাপ একে অপরের সহিত মিলে গিয়েছে। তৃতিকা আরও বেশি ঘাবড়ে যায়। অনবরত চোখ পিটপিট করে আধিরকে ভীতু চাহনিতে দেখে। তবে আধির পুনরায় নির্বিকারে আওড়ায়, তুমি না চাইলে কিচ্ছু হবে না, সত্যি বলছি। তৃতিকা এবারও নিশ্চুপ। আধির তার সংলগ্নে মিশে আরও কিছু বলতে চেয়েও থেমে যায়। আকস্মাৎ তৃতিকাকে পুনরায় অবাক করে দিয়ে সে দূরে সরতে চাইলে তৃতিকা তা টের পেয়ে তৎক্ষণাৎ এক হাতে আধিরের বাহু চেপে ধরে। আধির তার দিকে তাকিয়ে ভুরু উঁচিয়ে আওড়ায়, এই পাকনি মেয়ে, সত্যি করে বলো, সামলাতে পারবে তো আমায়? তৃতিকা আবারও নিশ্চুপ। একই সাথে নিজের হাতে আঁকড়ে ধরা আধিরের বাহুও সে ছেড়ে দেয়। অমনি আধিরের পুরোপুরি সরে আসতে নিয়ে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, তাহলে না হয় থাক। এই বলে সেই তৃতিকা হতে সম্পূর্ণরূপে সরতে নিবে। ঠিক তৎক্ষণাৎ তৃতিকা শক্ত হাতে আধিরের পাঞ্জাবি কলার সহ বুকের অংশটা খিঁচে টেনে ধরে এবং আধিরের চোখে চোখ মিলিয়ে তীব্র সংকোচের সাথে আওড়ায়, পারবো আমি সামলাতে। শেষ, এবার আর কি আধিরকে ঠেকায় কে? সে তৃতিকার দিকে তাকিয়ে থাকা অবস্থায় আনমনেই বিস্তৃত হেসে ফেলে। সে মহামূল্যবান কিছু হাসিল করার অনুমতি সে পেয়ে গিয়েছে। তৃতিকা তাকে ভীত নজরে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখলেও এখন আর কিছুই করার নেই। আধির আকস্মাৎ শক্তভাবে আঁকড়ে ধরে তৃতিকার অরুণ অধরখানা। তৃতিকাকে আষ্টেপৃষ্ঠে গভীর আবেশে জড়িয়ে ধরে সে। নিমিষেই তৃতিকা বন্দী হয় আধিরের তীব্র উন্মাদনায়। এত বছরের একাকিত্ব, অতৃপ্ত চাহনার সব ঘুচে যায় এক নিমিষেই। কেউ আর কাউকে ঠেকাতে পারে না। কোনো অসমতাও আর দুজনের মাঝে ন্যূনতম বাধা হয়ে দাঁড়ায় না। ভালোবাসার পরশে দুজনে হারিয়ে যায় তৃপ্তিময় এক জগতে। নিত্যদিনের অভ্যাসগত কারণে তৃতিকার ঘুমটা সকাল সকালই ভেঙে গেল। কিন্তু আর মোড়া ভেঙে হুঁশ ফিরতেই নিজের অবস্থান নিয়ে বেশ সংকুচিত হলো। এমন সকাল তার সমগ্র জীবনের গল্পে এই প্রথম। কোনো এক সুঠাম সুদর্শনের বাহুডোরে সে আবদ্ধ। যে ব্যক্তি তাকে নিজের সাথে সম্পূর্ণ আষ্টের পৃষ্ঠে দৃঢ়ভাবে জড়িয়ে রেখেছে। তৃতিকা হালকা শ্বাস নিল। সাদা রেশমের চাদরের আদলে দুটো অস্তিত্ব নিজেদের ঢেকে রেখেছে। শরীরের প্রতিটি কোণ, প্রতিটি স্পন্দন এই একাকত্ব অনুভূতিতে ভেসে উঠল তার। চোখ বুঝতেই ভাবনায় ধরা দেয় রাতের বিশেষ মুহূর্তগুলো। নিমিষেই তৃতিকা লজ্জায় লালচে রাঙা অনুভূতিতে রঙিন হয়ে ওঠে। বেশ ইতস্তত ভঙ্গিতে পুনরায় চোখ খুলতেই আধিরের ঘুমন্ত মুখের দিকে অপলক ভাবে চেয়ে থাকে। এতটা
কাছ থেকে এহেন নিষ্প্রভ চাহনিতে সে কখনোই আধিরকে দেখার সুযোগ পায়নি। বয়সের এই অসমতা, অভিজ্ঞতার এই গাঢ় পার্থক্য সবকিছু যেন গুরুত্ব হারিয়েছে। আধিরের ভালোবাসার পরিমাণ এতটা মারাত্মক, এতটা তীব্র যে তৃতিকা অনুভব করলো তার ছোট হৃদয়ও নিমিষেই ভেঙে পড়তে পারে এই ভীষণ আবেগের ভারে। ভালোবাসা, আকর্ষণ, ভীতি এই তিনটি একত্রিত হয়ে তার শরীর এবং মনকে সম্পূর্ণরূপে জয় করেছে। দীর্ঘ এক মুহূর্ত ধরে তৃতিকা চোখ বন্ধ করল। মনে মনে আত্মার গভীরে সেই শক্তি ও কোমলতার সন্ধান অনুভব করল। মনে মনে আত্মার গভীরে সেই শক্তি ও কোমলতার সমন্বয় অনুভব করে। আধিরের প্রতিটি নিঃশ্বাস, তার কোমল হাতের দৃঢ় স্পর্শ, সবকিছু এক অদ্ভুত চক্রে মিলেমিশে তার চেতনায় একাকার হয়ে রয়েছে। সে বেশ বুঝতে পারল এই সকাল, এই ঘর, এই স্পর্শ সবকিছু তার জীবনের পূর্বের সকালগুলিকে সমগ্রভাবে অতিক্রম করে ফেলেছে। তৃতিকা আর একটুও সময় নষ্ট করে না। আধির ঘুম থেকে ওঠার আগেই এখান থেকে পালাতে হবে। হ্যাঁ, পালাতেই হবে বটে। এক রাতের মধ্যে কি হতে কি হয়ে গেল এখনো ভাবতে নিলে তৃতিকা আশ্চর্যের ঘোরে হারিয়ে যায়। আর সকাল সকাল এহেন পরিস্থিতিতে সে কখনোই আধিরের মুখোমুখি হতে পারবে না। অন্তত কিছুটা সময় তো লাগবে পুরোপুরি স্বাভাবিক হতে। তৃতিকা তীব্র প্রচেষ্টা ও কৌশলে আধিরের দৃঢ় বন্ধন হতে নিজেকে মুক্ত করলো। আশেপাশে তাকিয়ে দেখে ঘরের অবস্থা আর স্বাভাবিক নেই। গতরাতে চারপাশ ছিল নানান ফুলে সুসজ্জিত, আর এখন তা ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো বিধিকিস্ত্রি হয়ে রয়েছে। আধির যে এত খচ্চর তা সে কল্পনাতেও ভাবেনি। পুরুষ মানুষের বাহ্যিক আচরণে তাকে পুরোপুরি মহাপুরুষ ভেবে বিশ্বাস করাটা যে পৃথিবীর সবচেয়ে বড় গাধামি তা সে এক রাতেই হাড়ে হাড়ে টের পেয়েছে। কৃতিকা পুনরায় ভারী শ্বাস ফেলে। ঘরের সাথে সাথে সে নিজেও আর স্বাভাবিক নেই। গায়ের তীব্র ব্যথায় তার জান পাখি উড়ে যাওয়ার উপক্রম। এতক্ষণ যা টের না পেলেও এখন তা ঠিকই বুঝতে পারছে যে এক পলক ঘুমন্ত আধিরের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বিরক্তির ভঙ্গিতে আওড়ায় ইন্টারন্যাশনাল গিরগিটি। বিছানার পাশেই মেঝেতে পড়ে রয়েছে তার গাঢ় লাল রঙের শাড়িটা। কৃতিকা দ্রুত সেটা তুলে নিয়ে নিজেকে কোনো মতে পেঁচিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। হালকা গোলাপি ও সাদা রঙের মিশেলে বেশ ভারী ও নতুন চকচকে শাড়ি পরে। মাথায় বড়সড় লম্বা একটা ঘোমটা দিয়ে তৃতিকা কক্ষের বাহিরে এলো। এত সকালে বাড়ির সকলে উঠেছে কিনা সন্দেহ, কিন্তু সে ওই রুমে আর বেশিক্ষণ থাকতেও পারবে না। কেননা সে গোসল সারতে তা না সারতেই আধির ঘুম থেকে উঠে গিয়েছে, যা সে লক্ষ্য না করে রুমের বাহিরে আসতে নিলেই পেছন হতে আচমকা আধির বেশ গম্ভীর স্বরে বলে ওঠে, আমাকে একা ফেলে কোথায় পালাচ্ছ? ঘুম জড়ানো কণ্ঠস্বরে তৃতিকা এক মুহূর্তের জন্য চমকে উঠল। সে দ্রুত মাথার ঘোমটাটা বড় করে টেনে নেয়, কেননা গায়ে, গলা আর ঠোঁটের যা অবস্থা তাতে এই হাল নিয়ে আর স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে পারবে না সে। তৃতিকা বেশ ইতস্তত ভঙ্গিতে আধিরের উদ্দেশ্যে বলল, পালাবো কেন, নিচে যাচ্ছি। তোমায় নিচে যেতে কেউ বলেছে? তৃতিকা সত্যি বলতে চেয়েও আর বলল না, খানিকটা মিথ্যা সাজিয়েই আওড়ায়, হ্যাঁ মানে হাফসা ফুপি। বিছানায় বসে কপাল কুঁচকে থাকা আধির খানিকটা সময় নিয়ে ভেবেচিন্তে বলল, ঠিক আছে যাও, তবে আসার সময় আমার জন্য ব্ল্যাক কফি এনো। তৃতিকা আর এক মুহূর্তও দেরি না করে দ্রুত পায়ে রুম হতে বেরিয়ে পড়ে, আর নিচে নামতেই দেখে রান্নাঘরে ঈশানী কাজ করছে। এই সময় ঈশানীকে পেয়ে সে বেশ খুশিই হলো। যতই হোক বিয়ের পর টুকটাক অনেক নিয়মকানুনই থাকে, প্রয়োজন ভেদে তাকেও তেমন কিছু করতে হতে পারে। কিন্তু তৃতিকাকে দেখা মাত্রই ঈশানীর কপাল খানিকটা কুঁচকে গেল। এভাবে এত বড় ঘোমটা টেনে সকাল সকাল তৃতিকা এখানে কি করছে? সে বেশ সন্দিহান স্বরে তৃতিকার উদ্দেশ্যে বলল,
ভাবি আপনি এখানে? ঈশানীর এহেন কথায় তৃতিকা বেশম খেলো। সে ঈশানীর যথেষ্ট ছোট, আর এক রাতের মধ্যেই কিনা ভাবি সহ আপনি ডেকে ফেলছে। তৃতিকা বেশ ইতস্তত ভঙ্গিতে আওড়ায়, আপু প্লিজ, আপনি আমাকে এসব ভাবি বা আপনি করে ডাকবেন না, আমি আপনার অনেক ছোট। ঈশানী বিস্তৃত মুচকি হেসে বলল, একমাত্র ভাই আমার, তাও এই বয়সে এসে অবশেষে একটা পুচকি মেয়ে বিয়ে করেছে বললে ভুল হয়। পুচকি মেয়েকে বউ হিসাবে মেনেছে, তো এখন ভাইয়ের বউ যতই ছোট হোক না কেন সম্মান না দিলে কি হয়? অন্তত আমি তো ভাবিই ডাকবো। সে না হয় ঠিক আছে, তবুও এত তাড়াতাড়ি আমি এসবে অভ্যস্ত কি করে হব? প্লিজ আপনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তা এটা বলো, আমার ভাইকে ঘরে রেখে সকাল সকাল এখানে কি করছো? এক সেকেন্ড, তুমি আবার এটা ভাবছো না তো শ্বশুর বাড়িতে এসেছো এই বিয়ের পরদিনই তোমাকে দিয়ে নানান কাজকর্ম করিয়ে নেওয়া হবে? এমনটা ভাবলে এসব চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো, রুমে গিয়ে রেস্ট করো, তোমাকে কিছু করতে হবে না, যা করার আমরাই করে নেব। তৃতিকা ঈশানীর কথায় বেশ অবাক হলো। তাই বলে কিছুই করতে হবে না? কি হলো এখনো কেন? না মানে উনি কফি নিয়ে যেতে বলেছে। ঈশানী আচমকা ভাবনা চিন্তায় পড়ে যায়, এমন ভাবে ভীতু স্বরে কার কথা বলছে। সে কিছুটা কপাল কুঁচকে পরক্ষণেই বিষয়টা বুঝতে পেরে বলল, উনি মানে ভাই? ওহ, তা আগে বললেই তো হতো। আচ্ছা 1 মিনিট অপেক্ষা করো, আমি বানিয়ে দিচ্ছি। এই বলেই সে কফি বানানোর কাজে লেগে পড়তে না পড়তেই পরক্ষণেই থেমে যায়। কি যেন ভেবে নিয়ে তৃতিকার উদ্দেশ্যে বলল, তুমি তো কাজ করার জন্যই এত সকাল সকাল এখানে এসেছো তাই না? তাহলে এই কাজটা বরং তুমিই করো। এই বলে সে মৃদু হেসে তৃতিকাকে জায়গা করে দেয়। তৃতিকা বিষয়টা না বুঝতে পারলেও ঈশানীর মুচকি মুচকি হাসিতে সে কিছুটা অবাক হয়, তবুও নিজে হতে আধিরের জন্য কফি বানাতে লাগলো। এদিকে তার পাশে দাঁড়িয়ে কাজ করতে থাকা ঈশানী তার উদ্দেশ্যে আওড়ায়, কৃতিকা তোমায় একটা কথা বলি? কৃতিকার স্বাভাবিক ভঙ্গিতে তার উদ্দেশ্যে তাকিয়ে বলল, জি। তোমার ঘোমটার সাইজটা একটু বেশি বড় হয়ে গিয়েছে না? আমার সাধা সিধা ভাইটা কি তোমায় রাতে একটু বেশিই জ্বালিয়েছে? নিমিষেই তৃতিকার হাত থেমে যায়, নাচেও সে খানিক কেসে ওঠে। এই ভাই বোন ভাগ্নে ছেলে সব এক রকম কেন, তা এরাই জানে। তার অবস্থা দেখে ঈশানী বিস্তৃত হেসে বলল, না না, এত লজ্জা পাওয়ার কিছু নেই, এমনিতেই জিজ্ঞেস করলাম আর কি। আমার ভাই অনেক বছর বিদেশে থেকেছে, বোঝই তো ওখানকার আচার আচরণ কেমন, তাই এদেশের হিসাবে তাকে বুড়ো ভেবে ভুল করলে পরে তোমারই প্রবলেম হবে। ভাই কিন্তু আমার এখনো। এই বলেই সে তৃতিকার দিকে মুখ ফিরিয়ে বিস্তৃত হেসে ফেলে। পরক্ষণেই আবার স্বাভাবিক স্বরে বলল, থাক আর তোমায় বিরক্ত না করি, কফি বানানো শেষ হলে নিয়ে যাও, তিনি হয়তো তোমার অপেক্ষায়। তবে বেশি দেরি করো না, তোমার কাকা কাকিমা সহ আরও আমাদের কিছু আত্মীয় স্বজন আসবেন, দ্রুতই আমার পাগলা ভাইকে নিয়ে চলে এসো। তৃতিকা এখানেও আর এক মুহূর্ত দাঁড়ায় না, দ্রুত কফির মগটা হাতে নিয়ে সোজা দোতলায় চলে যায়। যেখানেই যাচ্ছে না কেন 2 মুহূর্তও স্বস্তিতে দাঁড়ানোর উপায় নেই। বাড়ির সবগুলো মানুষ এক জাতের। তৃতিকা রুমে এসে দেখে আধির নিজ হতেই চারপাশটা গুছিয়ে নিচ্ছে, ফুলের পাপড়ি সহ বাকি সব ময়লা আবর্জনাও প্রায় পরিষ্কার করে ফেলেছে। খেয়াল করে দেখলো আধির গোসলও সেরে ফেলেছে, চুলগুলোও ভেজা দেখাচ্ছে, গায়ে সাদা রঙের এক নতুন পাঞ্জাবি জড়িয়েছে, যাতে তার শরীর শাড়ির মতোই হালকা গোলাপি সাদা সুতোয় কারুকাজ করা। এটা যে কাপল সেট তা দেখেই বোঝা যাচ্ছে। তবে তাকে দেখা মাত্রই আধির থেমে যায়, তৃতিকাও তার কাছে এগিয়ে গিয়ে আওড়ায়।
আপনি রাখুন, আমি করে নিচ্ছি। আধির বেশ গম্ভীর সুরে বলে, প্রয়োজন নেই, যতটুকু করার করে নিয়েছি, বাদবাকিটা সার্ভেন্ট এসে পরিষ্কার করবে। তৃতিকার আর আগ বাড়িয়ে কিছু বলে না। আধিরের হাতে কফির মগটা ধরিয়ে দিয়ে আলগোছে সরে আসে। অন্যদিকে আধিরও বেশ স্বাভাবিক ভঙ্গিতে কফির কাপটা হাতে নেয়। কাউচে গিয়ে নির্বিকার ভঙ্গিতে বসে নিজের ফোনটা বের করে কিছু একটা করতে ব্যস্ত হয়। যথারীতি সে তৃতিকার দিকে একবারও ভালো করে তাকানোরও প্রয়োজন মনে করে না, যে ব্যাপারটা তৃতিকা বেশ ভালোই বুঝতে পারে। তৃতিকা খানিকটা বিরক্ত হয়ে ভাবনা চিন্তা করতে লাগলো, সে এখন এই গম্ভীরমুখ খারসটার সাথে বদ্ধ ঘরে করবেটা কি। আয়নার সম্মুখে বসে তৃতিকা আনমনে তার কেশরাশিতে চিরুনি করে চলেছে। সদ্য নতুন বউয়ের ন্যায় পরনে তার ঝকঝকে এক সাদা গোলাপি রঙের শাড়ি, একই রঙের ব্লাউজের হাতাটা ঠিক কনুই অবধি। তৃতিকার সম্পূর্ণ ধ্যান এখন শুধুমাত্র নিজের চুলের প্রতি। গত কিছুদিনের ব্যস্ততায় এখন আর সেভাবে চুলের যত্ন নেওয়ার সময়ই হয় না, আর আজ যখন সুযোগ হয়েছে তখন আর সে সুযোগ হাতছাড়া হতে দেয়নি তৃতিকা। তার চুলের ঘন কালো ঢেউগুলো আলগোছে ছড়িয়ে আছে পিঠ জুড়ে। যত্ন করে আঁচড়াতে আঁচড়াতে হঠাৎই এক আচ্ছা এলোমেলো গোছা আঙুলে চুলে আটকে যাচ্ছে, আর সে বিরক্ত মুখে আবার সেগুলো সোজা করছে। ভ্রু কুঁচকে যায় নিমিষেই, আবার মুহূর্তের মধ্যেই ঠোঁট খেলে যায় মৃদু হাসি। ঝলমলে শুভ্র শাড়ির আভা যেমন তার গায়ের গড়নকে আরও উজ্জ্বল করে তুলেছে, তেমনি গলা, কানের ও হাতের জোড়ায় থাকা সোনার অলংকারের সে যেন হয়ে উঠেছে অপ্সরা। এদিকে দূরে বসে আনমনে তাকিয়ে রয়েছে একজোড়া শান্ত মুগ্ধতায় পরিপূর্ণ অক্ষিদ্বয়। আধির নীরব গম্ভীর্যে দূর হতে আপন পাকনি বউটাকে নিরীক্ষণ করতে ব্যস্ত। পেশিবহুল বলিষ্ঠ দেহের প্রতিটি ভাঁজও স্পষ্টভাবে ফুলে উঠেছে পাঞ্জাবির আদলে, যে আধির রায়ান চৌধুরীর মুখচ্ছবিতে সর্বদা এক প্রকার কঠোর সংযমের আচ্ছাদনে আবৃত থাকে, আজ যেন তা অনিবার্জনীয় কোমলতায় পরিপূর্ণ হয়ে উঠেছে। আয়নার সম্মুখে বসে তৃতিকা যখন আপন কেশরাশির পরিচর্যায় ব্যস্ত, তখন সেই স্বাভাবিক ভঙ্গিমার মধ্যেই আধির উপলব্ধি করে এক অপার্থিব মাধুর্য। তৃতিকার মুখমণ্ডলে নির্দোষ চপলতা, চাহনিতে মায়াময় দৃপ্তি, সব মিলিয়ে সে যেন তার স্বপ্নাবগাহিনী। এ দৃশ্য ক্রমশ আধিরকে নিবিষ্ট করে তুলল। তার কঠিনতার আবরণে আবদ্ধ মন নিমিষেই সেই মুহূর্তে ভিন্ন সুরে আন্দোলিত হলো, এবং হঠাৎই সে অপ্রত্যাশিতভাবে তৃতিকার মাধুর্যের তীব্র আবেশে মাতোয়ারা হয়ে গাইতে লাগলো, তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙল কাচের আয়না, তোমার ছলা কলা দেখতে দেখতে, তোমার ছলা কলা দেখতে দেখতে ভাঙল বুকের আয়না। সুর থেমে যেতেই নিস্তব্ধ ঘরে রইল শুধু এক অদৃশ্য কম্পন। তৃতিকা বিস্ময়ে স্তব্ধ। আয়নার প্রতিফলনে আধিরের চোখের সঙ্গে তার চোখ মিশে গেল। গালের কোণে লালিমা, চোখে মুগ্ধ বিস্ময়, আর ঠোঁটে এক অনিবার্য হাসি। আধিরও আর কিছু বলল না। মিছে ভঙ্গিতে ফোনে ব্যস্ত হতে চেয়েছিল, কিন্তু আর চোখে তৃতিকাকে পরখ করতে গিয়ে সে নিজেই যেন বেকায়দায় ফেঁসে গিয়েছে। আধি নিজেকে সামলালো, চোখ সরিয়ে নিয়ে গম্ভীর নীরবতায় ফিরে গেল বটে, কিন্তু সেই নীরবতার মাঝেও তৃতিকা স্পষ্ট শুনতে পেল এ গান তার জন্যই, এ উন্মোচন শুধু তারই প্রাপ্য। তৃতিকা বেশ সংকুচিতভাবে চুপটি করে বসে থাকে। অন্যদিকে আধির আচমকাই উঠে দাঁড়ায়, কফির কাপটা হাতে নিয়ে তৃতিকার দিকে এগিয়ে আসে। একই সাথে আনমনেই আয়নার প্রতিফলনে
কৃতিকার দিকে অনিমেষে তাকিয়ে আওড়ায়। ভরা যৌবনে সাজাতে তোমাকে 16টি ফাগুন লেগে গেছে তোমার অপরূপ ধরে রাখতে রাখতে তোমার অপরূপ ধরে রাখতে পাগল হলো যে আয়না তোমার চুল বাঁধা দেখতে দেখতে তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না। আধির এই পর্যায়ে এসে থেমে যায় এবং কৃতিকাকে চমকে দিয়ে আচমকা ড্রেসিং টেবিলের এক কোণায় কৃতিকার সন্নিকটে চুপটি করে বসে। কৃতিকা বিস্ময়ের নজরে তার দিকে তাকাতেই সে নির্বিকারে নিজের মাথাটা ঝুঁকিয়ে তার উদ্দেশ্যে আওড়ায়, ভেজা চুল ভালো করে মুছে দাও। কৃতিকা শুরুতে তীব্র সংকোচ বোধ করলেও পরক্ষণে আধিরের কথায় কিঞ্চিত কপাল কুঁচকে আওড়ায়। কেন, আপনি নিজে করলেই তো হয়। আধির অনিমেষই মৃদু হাসে। এই পাগলি সর্বদা ঝগড়া করার মুডেই থাকে, এছাড়া তার সংকোচ বোধের সীমা নেই। সাধেই কি আর ঈর্ষায় একে তেতোকা নামটা দিয়েছিল। আসলেই নিমফলের মতোই তেতো এই মেয়ে। আধির বেশ গাম্ভীর্যের সহিত কৃতিকার উদ্দেশ্যে আওড়ায়, ঘরে এখন বউ আছে তো আপনার হাত পা ভেঙেছে? বেশি কথা বললে ঘুষি মেরে নাক মুখ ফাটিয়ে দেব, চুপচাপ কাজ করো। কৃতিকা আর কথা বাড়ায় না। আধিরের উল্টোপাল্টা কথার আকার ইঙ্গিত বোঝার চেয়ে এভাবে অহেতুক কথাবার্তা বলে সময় নষ্ট করাও ঢের ভালো। তবে অতিরিক্ত কিছু করতে গেলেই তো তার মেজাজ খারাপ হয়ে যায়। কৃতিকা তার পাশ থেকে সাদা তোয়ালেটা নিয়ে সেখানেই চুপটি করে বসে থাকে। আধিরের রেশমের ন্যায় ভিজে সিক্ত চুলগুলো আলতো হাতে মুছে দিতে লাগলো। সে তার কাছে বেশ মনোযোগী রইলেও আধিরের নজর সম্পূর্ণ কৃতিকার দিকে। ক্রমশই কৃতিকার কাজের বেখেয়ালিতেই সে তার মুখটা ধীরে ধীরে তার দিকে ঝুঁকিয়ে কৃতিকাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। এদিকে কৃতিকার সেসবে হুঁশ নেই, মাথায় সে আগের মতো কোনো ঘোমটাও নেই, তাও সে ভুলে গিয়েছে। অথচ আধির তার দিকে তাকিয়ে কেমন যেন মিটমিট করে হাসছে, যা দেখা মাত্রই নিমিষেই কৃতিকার কপাল কুঁচকে যায়। সে খানিকটা অবাক স্বরে আওড়ায়, কি হলো, হাসছেন কেন? আধির এবার বিস্তৃত তির্যক হেসে আওড়ায়, তোমাকে দেখে। মানে? কৃতিকা এই বলেই দ্রুত আয়নায় ফিরে তাকাতেই সে নিজেকে দেখে যা বোঝার বুঝে যায়। নিমিষেই সে তীব্র সংকোচে আঁচল টেনে মাথায় ঘোমটা দিতে উদ্বিগ্ন হয়, আর অমনি আধির তার হাতটা তৎক্ষণাৎ চেপে ধরে আটকায় এবং সরাসরি তার অন্য হাতের বুড়ো আঙুলটা স্পর্শ করে। কৃতিকা গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটের নীলচে রঙের ক্ষতযুক্ত কোণায়। তার স্পর্শে কৃতিকা ক্ষীণ ব্যথায় আকস্মাৎ মৃদু কেঁপে ওঠে। অন্যদিকে আধির তার চোখে চোখ মিলিয়ে নিস্পৃহে তির্যক হেসে আওড়ায়, এই না, দেখতে দাও, নিজের বানানো ক্ষতগুলো দেখতে দাও আমায়। নিমিষেই কৃতিকা চোখ মুখ কুঁচকে গম্ভীর স্বরে আওড়ায়, বেশি বেশি হচ্ছে কিন্তু। আধিরও ক্ষীণ হেসে স্বাভাবিক হয়, তবে পরক্ষণেই সে কফির কাপে চুমুক দিয়ে বলল, ইদানিং বেশি বেশি তুমি করছো, তাই না? আই নো তোমার বর এখনো যথেষ্ট হ্যান্ডসাম, কিন্তু এর মানে এই না যে তুমি ভুলে যাবে আমি তোমার বয়সের চেয়ে দ্বিগুণ বড়। কৃতিকা আধিরের কথার উদ্দেশ্য বুঝতে পেরে খানিক মুখ বাঁকিয়ে বলল, শুধু দ্বিগুণ কেন, আপনি তার চেয়েও অনেক বেশি বড়, 40 বছরের বুড়ো আপনি। হিসেবে আপনারও উচিত নিজের লিমিটে থাকা। আধির খানিক কেসে উঠল, কৃতিকার দিকে ঝুঁকে কপাল কুঁচকে বলল, এটা একটু বেশিই বললে। আমার বর্তমানে 37 চলছে, 40 হতে এখনো 3 বছর বাকি। কৃতিকা ভুরু উঁচিয়ে আধিরের চোখে চোখ মিলিয়ে বলে, চাপা মারছেন? কি আশ্চর্য, চাপা কেন মারবো, যা সত্যি তাই তো বললাম। মিথ্যে বলে লাভ নেই, আমি জানি আপনার বয়স 40 কিংবা এর বেশি, অর্ধেক ইন্টারন্যাশনাল আইটেম বিধায় ঠিকঠাক বোঝা যায় না। আধির
ফিসকে হেসে আওড়ায়। সিরিয়াসলি, আমার সম্পর্কে তুমি কতটুকু জানো? অত কিছু জানি না, তবে আমাদের গ্রামের সবাই জানতো আপনার বয়স এমন কিছুই হবে। কাকিমা আমাকে নিজে বলেছে আমার যখন বিয়ে হয় তখন আপনার বয়স 25-26-এর মতো। সেদিন সিমরান আপুকেও তো গল্পে গল্পে বলেছিলাম আমার যখন 4 বছর বয়সে বিয়ে হলো তখন আমার সেই আলাদিনের চেরাগের দৈত্যের মতো গায়েব হওয়া বরটার বয়স ছিল 26। এখন কি আপনি এটা বলবেন যে আমার কাকিমা আমাকে মিথ্যা বলেছে? আধির এবার বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল, তো কি আমি মিথ্যা বলছি? কৃতিকার উৎসুক চাহনি নিমিষেই নুয়ে পড়ে। কি যেন ভেবে বলতে নেবে তার পূর্বে আধির তার উদ্দেশ্যে বলল, তোমার কাকিমাকে ফোন করো, তারা কখন আসছেন জিজ্ঞেস করো। সাথে এটাও বলে দেখো যে আমি মিথ্যা বলছি নাকি সে। এমনিতে তোমার দাদু ছাড়া আমাকে তোমার বাবা চাচারাও ঠিকমতো জানতো না। সেখানে বাড়ির ভেতরের মানুষের সাথে আমার কোনো আলাপ আলোচনাই তো হয়নি। আহা, এটা তো সিরিয়াসলি নেওয়ার কি আছে? আচ্ছা ঠিক আছে, ফোন করছি আমি। কৃতিকা এই বলেই আমিনাকে ফোন করলো। সকাল সকাল কৃতিকার ফোন পেয়ে সে খানিকটা চিন্তিত স্বরে আওড়ায়, কী রে এত সকালে ফোন দিলি যে, কোনো সমস্যা হয়েছে? না না, তেমন কিছু না। তোমরা কখন আসবে? কৃতিকার স্বাভাবিক অভিব্যক্তিতে আমিনা নিজেকে আশ্বস্ত করে বলে, এই তো আরেকটু বেলা হোক তারপর। এনারাও তো সকাল সকাল আর যেতে দেবে না। ও আচ্ছা কাকিমা, তোমায় আরও একটা কথা জিজ্ঞেস করার ছিল। বল। কৃতিকা এক পলক আধিরের দিকে চেয়ে পরক্ষণেই খানিক ইতস্তত ভঙ্গিতে বলে, আচ্ছা একটা সত্যি করে কথা বলো তো। আমার আর ওনার যখন বিয়ে হয় তখন ওনার বয়স কত ছিল? সকাল সকাল হঠাৎ এহেন প্রশ্নে আমিনা কপাল কুঁচকে ফেলল। পরক্ষণে স্বাভাবিক হয়ে খানিকটা ভেবেচিন্তে আওড়ায়, কতই আর ছিল, 25-26? কৃতিকা আধিরের দিকে তাকাতেই দেখে সে তার দিকে ভুরু উঁচিয়ে তাকিয়ে রয়েছে। কৃতিকা কিছুটা কেশে নিয়ে আবার বলল, ঠিক করে বলো না কত ছিল। কেন রে, কোনো সমস্যা হয়েছে? না না, তুমি শুধু আসল বয়সটা বলো। আরে আমি গ্রামের মানুষ, অত হিসেব নিকাশ পারি নাকি? জামাই তো দেখতে শুনতে ভালোই ছিল, তখন হবে হয়তো 28-30। তাহলে এখন কত হইব? 40-45। আমিনার এহেন সব কথা শুনে আধিরের পাশাপাশি তৃতিকাও বেশম খেল। কোনো মতে নিজেকে সামলে নিয়ে তৃতিকা আমিনার উদ্দেশ্যে বলল, আচ্ছা আমি এখন রাখছি, তোমরা তাড়াতাড়ি চলে এসো। এই বলেই সে ফোনটা রেখে দিয়ে ইতস্তত ভঙ্গিতে আধিরের দিকে চেয়ে ফিসেল হাসল। আধির বেশ গাম্ভীর্যের চাহনিতে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, শোনো, এসব বাদ দাও, আমরা কিন্তু বিকেলেই এখান থেকে চলে যাব। কি বলছেন, আজই যেতে হবে? আধির ভুরু উঁচিয়ে বলল, তুমি তো দেখছি আমার চেয়ে বেশি আমার পরিবারের কাছে থাকতে আগ্রহী। তা নয়তো কি, এখানে কত সুন্দর সবাই একসাথে থাকে। আপনার ওখানে কবরের মতো লাগে। আমি বুঝি না, আপনি এখানে থাকলেই তো পারেন। আধির কৃতিকার দিকে কিছুক্ষণ চেয়ে থাকার পর ভারী শ্বাস ফেলে আওড়ায়, আচ্ছা ঠিক আছে, আজকে চলে যাব, পরে কখনো এসে আরেক দিন থেকে যাব। কৃতিকা আর কথা বাড়ানোর সুযোগ পায় না। কিছুক্ষণ চুপ থাকার পর পরক্ষণেই কি যেন ভেবে আধিরের উদ্দেশ্যে বলল, শুনুন, আপনাকে একটা বিষয়ে কিছু জিজ্ঞেস করার ছিল। বলো। আপনি তো বিদেশেই বড় হয়েছেন তাই না? আচমকা এহেন প্রসঙ্গে তুলতেই আধির খানিকটা ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। পরক্ষণেই বিষয়টা স্বাভাবিকভাবে নিয়ে বলল, ওখানে কি অনেক বছর ছিলেন? মানে তাও কত বছর অবধি? তোমাদের গ্রামে যাওয়ার পর আরও বেশ কয়েক বছর আমি লন্ডনেই থেকেছি। এরপর মম আর ড্যাড মারা যাবার পর ড্যাডের বিজনেস সামলাতে দেশে এসে একেবারে থাকা শুরু করি। ওহ, কিন্তু কৃতিকার এত ইতস্তত ভাবভঙ্গিতে আধির ভুরু উঁচিয়ে বলল, তোমার কি হয়েছে বলো তো? না মানে আপনি তো দেখতে বেশ সুন্দরী আছেন মাশাআল্লাহ, কিন্তু মানে আপনি যে সময় পর্যন্ত ওই দেশে থেকেছেন সেটাও তো
তেমন ভালো সময় ছিল না। বলতে চাচ্ছি যে ওই দেশের মেয়েরাও তো সুন্দরীই হবে হয়তো। তো এত বছরের জীবনে কেউই কি আপনার জীবনে আসেনি? সত্যি করে বলবেন কিন্তু। আবার না বললেও চলবে। আপনার পার্সোনাল ব্যাপারে তো আমি জোর করতে পারি না, তাই না? সামান্য এই বিষয়টা জিজ্ঞেস করতে তৃতিকার এত ইতস্তত দেখে আধির আনমনেই হেসে ফেলল। পরক্ষণে আবার স্বাভাবিক স্বরে আওড়ায়, না না, তুমি জিজ্ঞেস করতেই পারো, এটা তোমার অধিকার। তাহলে বলুন, আপনার জীবনে সত্যিই কেউ এসেছিল কি? এসেছে তো। তৃতিকা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, কে এসে? এই যে তুমি। নিমিষে তৃতিকা স্তব্ধ হয়ে বসে রয়। এনাকে শত বললেও আসল কথা পেট থেকে বের করতে পারবে না। এনাকে শত বলেও আসল কথা পেট থেকে বের করতে পারবে না। এদিকে আধি নিজের মতো নির্বিকারে বলতে লাগলো, মিস তেতোকা নামের একটা পাকনি ছিল। সে এখন পাকাপোক্তভাবে আমার পাকনি বউরূপে ধরা দিয়েছে, যে কিনা তার মিস্টার খারসের একমাত্র মিসেস তেতোকা রায়ান চৌধুরী। কৃতিকা আর কথা বাড়ায়। আধির ঠিকই কথাটা ঘুরিয়ে নিল। মনে মনে বেশ হতাশার স্বরে আওড়ায়, যাতে মাতাল তালে ঠিক। অন্যদিকে আধির তার ভাবভঙ্গি পরখ করে ভারী শ্বাস ফেলে বলতে লাগলো, মিথ্যা বলবো না, আমি আমার জীবনের পুরো সময়টা পড়াশোনা, ফ্যামিলি, বিজনেস এসব নিয়েই পার করেছি। তাই আলাদাভাবে সেসব সম্পর্কে জড়ানোর মতো কখনো সময় বা ইচ্ছা হয়নি। আপনার না হয় হয়নি, মেয়েরাও কি আপনাকে কখনো প্রপোজাল দেয়নি? আধির ভুরু উঁচিয়ে মৃদু হেসে বলে, এসবে এত আগ্রহ কেন তোমার? কৃতিকা ক্ষণিকের জন্য থেমে পরক্ষণেই দৃঢ়কণ্ঠে বলল, আপনিই না বললেন আমার জিজ্ঞেস করার অধিকার আছে? আপনি অনুমতি না দিলে জিজ্ঞেস করতাম নাকি? আধির পুনরায় মৃদু হেসে বলল, হ্যাঁ, অনেক মেয়েই এসব প্রপোজাল দিয়েছে, কিন্তু আমার কখনো বিশেষ ইচ্ছে হয়নি। কেন? তারা কি সুন্দর ছিল না? ছিল, তবে তোমার মতো না। আর এসব নিয়ে তোমার এত না ভাবাই ভালো। চাইলে এটা ভেবে দেখতে পারো, সেই সময় যদি কাউকে নিজের জীবনে জায়গা দিতাম, তাহলে হয়তো আজ আর তোমার এই খারসটাকে ফ্রেশ কন্ডিশনে পেতে না। ইউ আর সো লাকি, মিসেস তেতোকা। তৃতিকা আর বলার মতো কিছু খুঁজে না পেয়ে আনমনেই হেসে ওঠে। তার গ্যাস দাঁতের স্নিগ্ধ হাসিতে আধির প্রশান্তিতে শীতল নিঃশ্বাস ফেলে আওড়ায়, যেভাবে নীলচে তারার আলোয় নিঃশব্দে ছুঁয়ে যায় অন্ধকারের প্রান্ত, তেমনি তুমিও তেতো ফুলের মধুরতার বেশে মিশে গিয়েছ আমার এই নিঃসঙ্গতার অস্তিত্বে। অতঃপর পূর্ণ করেছ আমার এই জীবন। শুধু এইটুকুই বলবো, এই যে তেতোকা পাকনি, চলে যেও না কখনো, সর্বদা থেকে যেও এই খারুসটার পাশে কাঠগোলাপের মিষ্টি সুবাস হয়ে। সকালের প্রহরে সবকিছু নিস্তব্ধ রইলেও বর্তমানে চারপাশে এলাহি কারবার শুরু হয়েছে। তৃতিকার কাকা কাকিসহ চৌধুরী বাড়ির একদল আত্মীয় সম্পর্কিত মানুষজন তীব্র উৎসাহের সহিত চলে এসেছে। অবশেষে তাদের এই গম্ভীর মুখ্য ছেলেটা বিয়ে করেছে, তাও কেমন নাটকীয়ভাবে। সেসব না হয় বাদ দেওয়াই হলো, তাই বলে চৌধুরী বাড়ির ছেলের বউকে দেখবে না, তা কি করে হয়? প্রায় একে একে অর্ধশত মানুষজন এসে তৃতিকাকে দেখে গিয়েছে। খাওয়া দাওয়া সহ আরও তো বেশ আয়োজন ছিলই। এছাড়া সেই সব মানুষের জন্য তৃতিকার ভাগ্যে আজ একগাদা উপহারও জুটেছে। তবে কিছু মানুষের কথা তৃতিকার মাথায় এখনো ঘুরপাক খাচ্ছে। কয়েকজন মধ্যবয়স্ক ব্যক্তিরা একত্রে তাকে দেখতে এসে নানান কানাঘুষা করেছে, যেমন আধির এত বছর পর বিয়ে করলই, তাও হাঁটুর বয়সী এইটুকু মেয়েকে। বউ তো মেয়ের বয়সী। ছি, আজকালও এইসব কেউ করে? কৃতিকা এসব কানাঘুষা শুনে যতটা না বিরক্ত হয়েছে, তার চেয়েও বেশি অবাক হয়েছে যখন আফসানাও ঠিক একই প্রসঙ্গে তাদের সাথে তাল মিলিয়ে কথা বলেছে। তৃতিকার প্রচণ্ড অবাক লাগলো। তাকে না হয় আফসানা পছন্দ করে না, তাই বলে
ভাতিজাকে নিয়ে মানুষ এসব কথা কিভাবে বলে? যদিও তৃতিকা এসব মাথা হতে ঝেড়ে ফেলেছে শুধুমাত্র একটি মন্তব্যে, আমার স্বামী আমার সংসার। বুড়ো না কচি তা আমার ভাবনার বিষয়। এরা কারা? দাওয়াতে এসেও আরেকজনের সংসারে নাক গলায়, যত সব ফাউল লোকজন। প্রায় সারাদিনের ব্যস্ততা শেষে বিকেলের দিকে সকাল মেহমানরা বাড়ি চলে গেছে। প্রায় সারাদিনের ব্যস্ততার শেষে বিকেলের দিকে সকল মেহমানরা বাড়ি চলে গেল। এদিকে আধিরও প্রস্তুতি নিচ্ছে এখান থেকে চলে যাওয়ার। আর বেশিক্ষণ থাকার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। যদিও তৃতিকার মন টানছে না, একই সাথে এটাও বুঝতে পারছে না যে আধির কেন এত তড়িঘড়ি করছে এই বিষয়ে। এদিকে আফসানা বেগমের মুখে তিক্ত হাসি। বিশেষ কেউ আসতে চলেছে বাড়িতে, যা শুধু সেই জানে। আধির আর তৃতিকা বাড়ি হতে বেরোনোর প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে চৌধুরী বাড়িতে নতুন এক সদস্যের আগমন ঘটে, যাকে দেখে আফসানা ব্যতীত সকলেই বেশ অবাক, বেশ অদ্ভুত হতভাব সম্পূর্ণ এক বলিষ্ঠ দেহের ব্যক্তি। দেখতে সুদর্শন হলেও তার ভাবগতিক বেশ অদ্ভুত। এটা আর কেউ নয় বরং আফসানার একমাত্র ছেলে আবরার চৌধুরী। সাথে সে এই বাড়ির বড় সন্তান ও ইয়াসের বাবা। অথচ এতটা দীর্ঘ সময় নিজের বাবাকে চোখের সামনে দেখে ইয়াস একটুও খুশি হলো না। উল্টো সে ভীতু নজরে আবরারকে এক পলক দেখে নিয়ে সোজা আধিরের পেছনে গিয়ে লুকায়। যে বিষয়টা তৃতিকার নজরে এলে সে বেশ অবাক হয়। অন্যদিকে হাফসা বেগম কিংবা ঈশানীও আবরারকে দেখে একটুও খুশি হলো না, বরং তাদের চোখে মুখে অদ্ভুত চিন্তার ভাঁজ পড়ল। এদিকে তৃতিকা সব লক্ষ্য করেও চুপচাপ রইল। কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। এই লোককে দেখে সবাই এমন কেন করছে? এরই মধ্যে আবরার সরাসরি ভেতরে প্রবেশ করে, সোজা আধিরের কাছে এসে সামনাসামনি দাঁড়ায়। তার পরনে অগোছালো সব জামাকাপড়, কেমন যেন মাতালের মতো চলাচল তার। এতদিন পর এখানে এসেই বা কেন, তা আর আধিরের বুঝতে বাকি নেই। নিশ্চিত আফসানা ইচ্ছে করেই তাকে এই বাড়িতে ডেকেছে। আধির চোয়াল শক্ত করে আবরারের দিকে চেয়ে থাকে। অন্যদিকে আবরার বিস্তৃত হেসে আধিরের উদ্দেশ্যে বলল, শুনলাম ভাই নাকি বিয়ে করেছো। এই বলেই সে পুনরায় অদ্ভুতভাবে হেসে পরক্ষণেই আবার আধিরের পাশে তৃতিকার দিকে তাকায় এবং বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পরখ করে বলল, এটা তো বউ নাকি? এই বলতে না বলতেই আবরার তার দিকে এগিয়ে যায়। তৃতিকা আকস্মাৎ চমকে উঠে এই লোকের হাবভাবে। অন্যদিকে আবরার তৃতিকার সন্নিকটে এগিয়ে আসার পূর্বেই আচমকা আধির এসে দুজনের মাঝে বাধা হয়ে দাঁড়ায় এবং আবরারের দিকে প্রচণ্ড তীর্যক চাহনি নিক্ষেপ করে। সরাসরি তৃতিকার উদ্দেশ্যে আওড়ায়, তৃতি, আমাদের যাওয়ার সময় হয়ে এসেছে, চলো। এই বলে সে তৃতিকার হাতটা শক্তভাবে ধরে এবং একটুও কথা না বাড়িয়ে আবরারের সামনে হতে সরে আসে। এদিকে আফসানা পেছন হতে খানিকটা ক্ষিপ্ত স্বরে আওড়ায়, এটা কেমন ব্যবহার আধির? আবরার তোমার বড় ভাই, তুমি তাকে এভাবে অবজ্ঞা করে চলে যেতে পারো না। আফসানার কথা শেষ হতে না হতেই আধির চোয়াল শক্ত করে আওড়াই, আই ডোন্ট কেয়ার। আধিরের অভিব্যক্তিতে আফসানা পুনরায় ক্ষিপ্ত হয়েও নিজেকে সামলে নেয়। অন্যদিকে আধির হাফসা আর ঈশানীর উদ্দেশ্যে আওড়াই, আসছি, ভালো থেকো। এই বলেই সে তৃতিকাকে নিয়ে বাড়ি হতে বের হতে নেবে। এমন পর্যায়ে আচমকা পেছন হতে এক ভীতু কণ্ঠস্বর ভেসে এসে, মামু, আমিও যাব তোমাদের সাথে, এখানে থাকবো না আমি। হঠাৎ ইয়াসের এহেন কথায় তৃতিকা অবাক হলেও আধির ভারী শ্বাস ফেলল। সে পেছনে ফিরতে না ফিরতেই আফসানা বেশ ক্ষিপ্র স্বরে বলল, তুমিও যাবে মানে? তোমার বাবা এসেছে, তুমি কি করে? তার কথা শেষ হবার আগেই ইয়াস
পাশে ফিরে ঈশানীর দিকে তাকিয়ে বলল, মা আমি যেতে চাই। ঈশানী ঠোঁট চেপে ইয়াসের দিকে তাকিয়ে রইল। অন্যদিকে আবরার সবাইকে একবার পরখ করে ইয়াসের উদ্দেশ্যে বলল, ওই কোথায় যাবি তুই? এই বাড়ির ছেলে তুই, খবরদার কোথাও যাবি না। আমার আধিরকে মামু আর আধিরকে মামু কেন বলিস? চাচা বলবি ওরে। আবরারের এহেন কথার ভঙ্গিতে ঈশানীর চোয়াল শক্ত হলো। অন্যদিকে তৃতিকাও অবাক হলো তার এমন ব্যবহারে। আপাতত কিছু তো বুঝতে পারছে না, তবে এসব পরবর্তীতে আধিরকে জিজ্ঞেস করলেই হয়তো জানতে পারবে। এদিকে কেউ কিছু বলছে না দেখে ইয়াস কাঁদো কাঁদো স্বরে সোজাসুজি তৃতিকার উদ্দেশ্যে বলল, মিসেস রসগোল্লা, আমাকে নিয়ে যাও প্লিজ। তৃতিকা কি করবে আর বলবে বুঝতে পারল না, তবে বেশ সাহস করেই সে আচমকা আধিরের হাত ছেড়ে দিয়ে ইয়াসের দিকে এগিয়ে যায় এবং সকলকে এক পলক দেখে নিয়ে ইয়াসকে কোলে তুলে নেয়। কিন্তু অমনি আফসানা উচ্চ স্বরে বলে ওঠে, এই মেয়ে বেশি বুঝছো কেন? ওকে রেখে যেখানে যাওয়ার চলে যাও। তৃতিকা এবার বেশ রুক্ষ স্বরে আফসানার কথার উত্তরে বলল, আমি আগেও বলেছি বাচ্চাদের সামনে এভাবে কথা বলাটা ভালো কিছু নয়। দয়া করে নিজের ব্যবহার। তোমার তো সাহস কম নয়, আবারও আমার মুখে মুখে ফকিন্নির বাচ্চা, আবার আমাকেই ব্যবহার শেখাতে এসেছে। আফসানা যেন রাগে হিতাহিত শূন্য হয়ে পড়েছে। সকলের সামনে চেয়েও আর নিজের ভালো মানুষের পোশাকে নিজেকে আড়াল করতে পারল না, উল্টো নিজের নোংরা রূপটা ধীরে ধীরেই বেরিয়ে এলো। এই পর্যায়ে আফসানা এগিয়ে এসে তৃতিকাকে আরও কিছু করার আগেই পেছন হতে আধির তার কাছে এগিয়ে আসে এবং স্পষ্ট গলায় আফসানার উদ্দেশ্যে বলল, নিজেকে সংযত করুন। এরপর যেন কখনো দেখি না আমার স্ত্রীর সাথে এইরূপ ব্যবহার করছেন। আপনার সাথে হিসেব নিকেশ কিন্তু এখনো মেটেনি আমার। এখনই বউয়ের পক্ষ নিয়ে কথা বলতে শিখে গিয়েছো? এই মেয়ের জন্য তুমি তোমার গুরুজনের মুখে তর্ক করছো? গুরুজন হয়েছেন যখন, তবে নিজের অবস্থানটাও নিশ্চিত করুন। এছাড়া তৃতিকা হলো আমার স্ত্রী, সে আমার সম্মান, আর আমার সম্মানের উপর কেউ আঘাত করলে অন্তত এই আধির রায়ান চৌধুরী তাকে ছেড়ে দেবে না। এবং সবাইকে নিজের মতো কিংবা নিজের ছেলের মতো ভাববেন না, সবাই আপনাদের মতো অমানুষ হয় না। এই বলে সে তৃতিকার কোল হতে ইয়াসকে কোলে তুলে নিয়ে শক্তভাবে আঁকড়ে ধরে এবং অন্য হাতে দৃঢ় বন্ধনে তৃতিকার হাতটা চেপে ধরে বাড়ি হতে বেরিয়ে যায়। আফসানা ইয়াসকে আটকানোর জন্য চেষ্টা করতে চাইলেও আর আধিরের কথার উপরে গিয়ে তার কিছুই বলার সাহস হলো না। অন্যদিকে ইয়াসিনী আর হাফসা ঘৃণ্য চাহনিতে আবরার আর আফসানার দিকে তাকিয়ে থাকে। রাত প্রায় 10টা বাজতে চলল। বেশি রাত না করে তিনজনেই একসাথে শুয়ে পড়েছে। বিছানার মাঝ বরাবর ইয়াস নির্বিকারে ঘুমাচ্ছে। ফ্ল্যাটে এসে সে বেশ খুশি। তৃতিকা আর আধিরের সঙ্গ একত্রে পেয়েছে, এর চেয়ে আর আনন্দের বিষয় কী হতে পারে। এদিকে ইয়াসের দুই পাশে আধিরা তৃতিকা শুয়েছে, কিন্তু বাড়ি থেকে আসার পর হতেই আধির কেমন গম্ভীর হয়ে গিয়েছে। তৃতিকা কথা বললেও সে কেমন চুপচাপ রয়ে গিয়েছে। তৃতিকা আর তাকে খুব একটা বিরক্ত করেনি। বিকেলের পর হতে ইয়াসের সাথে ব্যস্ততার ভঙ্গিতে সেও আধির হতে নিজেকে দূরে রেখেছে, কেননা এরই মধ্যে একবার সে আধিরের কাছ থেকে বাড়ির বিষয়টা নিয়ে জানতে চেয়েছিল। তবে আধির আজ বেশ রুক্ষস্বরে বলেছে, এসব নিয়ে মাথা না ঘামিয়ে চুপচাপ নিজের কাজ করো। কথাটা হয়তো আরও ভালোভাবেও বলা যেত, তবে আধিরের এই ব্যবহার সে মোটেও স্বাভাবিকভাবে নিতে পারছে না। সেই তখন হতে তার সাথে আর একটা কথাও হয়নি। কেমন যেন অস্বস্তি হচ্ছে প্রচুর। তৃতিকা বিছানার একপাশে
উসপিস করতে করতেই আচমকা বসে পড়ে। পাশে ফিরে তাকিয়ে দেখে ইয়াসের সাথে সাথে আধিরও ঘুমিয়ে পড়েছে। চোখ বুজে এক হাত কপালের উপর তো অন্য হাত মাথার নিচে রাখা। ত্রিতিকা কিছুক্ষণ আধিরের দিকে তাকিয়ে থাকার পর আচমকা এক কাজ করে বসে। সে আলগোসে ইয়াসকে টেনে নিজের দিকে নিয়ে আসে। অতঃপর ইয়াসের ঘুমন্ত মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে মুগ্ধ হয়ে তার কপালে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে চুমু এঁকে মৃদু হাসে। একই সাথে বিছানার মাঝ বরাবর কিছুটা ফাঁকা হতেই সে ধীর গতিতে সেখানে গিয়ে আধিরের গা ঘেঁষে চুপটি করে নিজেকে গুটিয়ে শুয়ে পড়ে এবং নিজের মাথাটা গিয়ে ঠেকায় আধিরের বুকের বাঁ পাশে। তার হৃদস্পন্দন অনুভব করতে করতে সে আধিরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রয়। পরক্ষণেই কি যেন ভেবে আবারও তার থেকে সরে আসতে নিলে আকস্মাৎ আধির তার হাত বাড়িয়ে ত্রিতিকাকে নিজের সাথে আঁকড়ে ধরে মিশিয়ে নেয়। আচমকা এহেন কাণ্ডে ত্রিতিকা চমকে উঠলেও আধির সম্পূর্ণ নির্বিকার ভঙ্গিতে আওড়ায়। নিজ হতে এই প্রথম ধরা দিয়েছ, তবে ফিরে কেন যাচ্ছ? ত্রিতিকা বেশ ইতস্তত স্বরে বলে, আপনি ঘুমাননি? এ পর্যায়ে আধির চোখ খুলে ত্রিতিকার দিকে তাকায়। ত্রিতিকা সংকুচিত হয়ে তার সাথে মিশে রয়েছে। আধির খানিকটা ভারী শ্বাস ফেলে বলল, ঘুমাতে আর দিলে কই? ত্রিতিকা আর কিছুই বলে না। অন্যদিকে আধির নির্বিকারে আবারও বলে, ঘুম আসছে না। ত্রিতিকা আনমনে মাথা নেড়ে আওড়ায়, না? কি করবে? ত্রিতিকা আধিরকে একবার পরখ করে বলল, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? আমাকে দেখে কি তাই মনে হচ্ছে? ত্রিতিকা আধিরের বুকে মাথা নেড়ে বলল, আচ্ছা শুনুন না প্লিজ, ওই লোকটার বিষয়ে কিছু বলুন না। উনি তো ঈশানী আপুর স্বামী আর ইয়াসের বাবা। তাহলে সবাই কেন? ত্রিতি? আচমকা আধিরের গম্ভীর কণ্ঠস্বরে ত্রিতিকা থমকে যায়। ভারী শ্বাস ফেলে চুপ রয়। বোঝা যাচ্ছে আধির এ বিষয়ে কথা বলতে ইচ্ছুক নয়। এরই মধ্যে আচমকায় আগ বাড়িয়ে সে আরেকটি পদক্ষেপ নেয়। সে আকস্মাৎ আধিরের খোঁচা খোঁচা দাড়িতে পূর্ণ গালের উপর আলগোছে নিজের হাতটা রাখে এবং আধিরকে নিজের দিকে টেনে নিয়ে আওড়ায়, প্লিজ মেয়ে, তোমার হাবভাব কিন্তু ভালো না, ভুলে যেও না রুমে ইয়াসও আছে। ত্রিতিকা আধিরের কথার উদ্দেশ্য বুঝতে পেরে বিরক্তিস্বরে বলে, মশকরা বন্ধ করুন প্লিজ, বলুন না ওই বাড়িতে এমন কি আছে যে কারণে সবকিছু স্বাভাবিক ভেবেও ভাবতে পারছি না। আমি জানি ওখানে এমন কোনো ঘটনা রয়েছে যে কারণে আপনি সবসময় চিন্তিত থাকেন। আধিরের ভাব গাম্ভীর্য পুনরায় দৃঢ় হয়। সে ভারী শ্বাস ফেলে ত্রিতিকার উদ্দেশ্যে বলতে লাগলো, ঘটনাগুলো বেশ পুরনো। মূলত আমি দেশে আসার পর থেকে এই কাহিনীগুলো আমায় সহ্য করতে হচ্ছে। আশা করি এইটুকু তো বুঝেছ। মিসেস আফসানা আমার চাচি আর আবরার আমার চাচাতো ভাই। একই সাথে হাফসা বেগম ফুপি এবং ইয়াসানী আমার ফুফাতো বোন। আর ঈশানী ও আবরার হাজব্যান্ড ওয়াইফ। ত্রিতিকা বেশ মনোযোগ সহকারে আধিরের কথাগুলো শুনছে। সে কিছুক্ষণের জন্য থামতে ত্রিতিকা বলল, এইটুকু তো জানি, কিন্তু পরের ঘটনাটা কি? এই মিসেস আফসানা আর ইয়াসানের বাবাকে আমার ঠিক সুবিধার এটুকু তো জানি, কিন্তু পরের ঘটনাটা কি? এই মিসেস আফসানা আর ঈশানের বাবাকে আমার ঠিক সুবিধার লাগে না, কেমন যেন গোলমালে। কারণ তারা সত্যিই সুবিধার নয়। আই জাস্ট হেট দিস গাইস। ওই আবরারের মতো বাস্টার্ড আমি জীবনে কমই দেখেছি। হি ওয়াজ টোটালি আ ব্লাডি বিচ। তীব্র ক্ষিপ্রতায় আধির এহেন কথা বলতে না বলতেই তার চোয়াল খিচে এলো। এতে ত্রিতিকা বেশ অবাকও হলো। এই আবরার এমন কি করেছে যার কারণে আধির তার প্রতি এত বেশি রেগে রয়েছে? বিষয়টা তার মোটেও সুবিধাজনক ঠেকলো না, বরং অনেক বেশি গুরুতর মনে হলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।